Otika Bangladesh, Otika Bangladesh, Otika Bangladesh, Bangladesh, Otika Bangladesh, Otika Bangladesh. হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। বিষয়গুলো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক, সামাজিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা যদি বর্তমান সময়টা দেখি, 2024-এর 5ই আগস্টের পরে আমরা একটা সরকার গঠন করেছি, যেটা অন্তর্বর্তী সরকার নামে পরিচিত। সেই সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করেছিলাম এবং আমরা আশা করেছিলাম যে দেশের যে বর্তমান যে তৎকালীন যে রাজনৈতিক পরিস্থিতি, যেই দেশের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, যে স্ট্রাকচারাল পরিস্থিতি, সম্পূর্ণ পরিস্থিতিগুলোকে দেশের সকল প্রকার সরকারি প্রতিষ্ঠানগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন এনে এই দেশের সার্বিক পরিস্থিতিটাকে একটু উন্নতির দিকে নিয়ে সুন্দরভাবে একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে তিনি দেশটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপরে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন বলে আমরা আশা করেছিলাম। কিন্তু আমরা ইদানিংকালে দেখছি গত অল্প কিছুদিন যাবৎ বিভিন্ন সময় বিভিন্নভাবে গত 8 মাসে আমরা যদি খেয়াল করি, কয়েকশো আন্দোলন হয়েছে, কয়েকশো ব্যারিকেড দেওয়া হয়েছে, কয়েকশো বার রাস্তা ব্লকেট করা হয়েছে। আমরা খেয়াল করি গত 6 মাস যাবৎ সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু আমরা যদি দেখি যে সেনাবাহিনী, বর্তমান যে সেনাবাহিনী, সেই বিগত সরকারের আমলে যে সেনাবাহিনী ছিল সেটাই রয়ে গেছে। তাদের আসলে আহামরি কোনো পরিবর্তন হয়নি এবং তাদের অ্যাক্টিভিটিসের দিকে যদি আমরা খেয়াল করি, একসময় সেনাবাহিনী দেখলেই ভয় পেত মানুষ। সেনাবাহিনী দেখলে একদম সোজা হয়ে যেত, কোনো প্রকারের অন্যায় তো দূরের কথা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার আগে হাজারবার চিন্তা করতো যে সামনে সেনাবাহিনী আছে। কিন্তু আমরা বিগত 6 মাসে যদি দেখি, আসলে সেনাবাহিনী কতটুকু বল প্রয়োগ করছে, কতটুকু চেষ্টা করছে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা যদি খেয়াল করি, সেনাবাহিনীতে পরিবর্তন না আসার কারণে হয়তো বা সেনাবাহিনীতে যে বিগত সরকারের যেই সুবিধাভোগীরা ছিল, সেই সুবিধাভোগীরা এখনও রয়ে গেছে এবং তারা হয়তো বা তাদের মতো করেই সেনাবাহিনীকে পরিচালনা করার চেষ্টা করছে এবং সেনাবাহিনীর মাঠ পর্যায়ে যারা কর্মরত আছেন তাদেরকে কোনোভাবেই প্রেশার ক্রিয়েট করার সুযোগ দিচ্ছে না বা অনুমতি দিচ্ছে না বলে আমরা মনে করতে পারি। রাজনৈতিক দলগুলোর দিকে যদি আমরা তাকাই, রাজনৈতিক দলগুলো 24-এ যেভাবে একত্রিত হয়ে একটা স্বৈরাচার সরকারকে বিতাড়িত করেছে, পরবর্তীতে আমরা দেখলাম যে ক্ষমতার কাছাকাছি যাওয়ার পরে এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা এক একজন এক এক দিকে ছোটাছুটি করছে এবং প্রত্যেকেই ক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। ক্ষমতা তাদেরকে এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন করেছে যে তারা একে অপরকে দোষারোপ করছে, একে অপরের প্রতি খুব বিরুচিপূর্ণ মন্তব্য করছে, খুবই আপত্তিকর মন্তব্য তারা করছে। যে আমরা যদি আজকেও দেখি, একটি নিউজে এসেছে যেখানে বিএনপির একটি মিছিল থেকে জামায়াতকে ধরে মারার কথা বলা হচ্ছে, এনসিপিকে ধরে মারার কথা বলা হচ্ছে। এবং আমরা যদি আমরা খেয়াল করব, এই 24-এর আন্দোলনের পর থেকে, 24-এর এই গণ অভ্যুত্থানের পর থেকে দেশে আন্দোলনের একটা মেলা বসে গেছে। যার যেভাবে ইচ্ছা সেভাবে আন্দোলন করছে, যার যেভাবে ইচ্ছা যে কোনো একটা ছোটোখাটো বিষয় নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে মানুষ, রাস্তা ব্লক করছে, জনগণকে হয়রানি করছে। এই বিষয়গুলো সরকার বা সরকারি যে আইনশৃঙ্খলা বাহিনী, আইনশৃঙ্খলা প্রয়োগকারী বাহিনী, তারা খুব শক্ত হাতে দমন করছে না বলেই আমরা দেখতে পাচ্ছি। এটাও একটা ইঙ্গিত দেয় আসলে এটার কারণ কি, কেন তারা শক্ত হাতে দমন করছে না, কেন তাদেরকে প্রতিহত করা হচ্ছে না। আমরা যদি দেখি আরেকটা বিষয় দেখি, যে ভারতীয় যে কার্যক্রম বাংলাদেশে আমরা সবাই অবগত আছি, ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে অ্যাক্টিভ আছে এবং এই বিষয়টাতে আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, বাংলাদেশের বিভিন্ন বর্ডার দিয়ে বিভিন্নভাবে জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পুশ করা হচ্ছে, বাংলাদেশের দিকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং আমরা সবাই কেউ জানি না যে তারা কি, তারা কোত্থেকে এসেছে, কেন এসেছে, আদৌ তাদের কাজ কি, তাদেরকে কেন ছেড়ে দিয়েছে বাংলাদেশে। আর আমরা যেগুলো খবরে আসছে 200, 250, 300, 400 ওইটাই দেখতে পাচ্ছি, কিন্তু খবরের বাইরে কতজন আসছে সেটা কিন্তু আমরা অবগত না। আমরা সবাই জানি যে ভারত প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এবং তারা প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের বর্তমান সরকারকে ডিস্টেবিলাইজ করার এবং একটা নাশকতা সৃষ্টি করার, বিশৃঙ্খলা সৃষ্টি করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যদি ভারতের বিভিন্ন মিডিয়ার দিকে খেয়াল করি, তারা বিভিন্নভাবে একদম মিথ্যা সংবাদ প্রচার করে
প্রপাগান্ডা মেক করছে এবং বিভিন্নভাবে সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে, সেই দিকে যদি আমরা খেয়াল করি ভারতের বর্তমান যে কার্যক্রম, যেভাবে তারা বিভিন্ন বর্ডার দিয়ে বিভিন্ন সীমা দিয়ে জোরপূর্বক ভারতীয়দেরকে পুশিং করছে, আমরা কতজনকে ধরতে পারছি, কতজনকে জানছি। আমরা যদি 10 জনকে সংবাদের মাধ্যমে জানি যে 10 জন পুশিং করা হয়েছে, অন্য দিক দিয়েছে যে 20 জন পুশিং করা হয় নাই, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ বাংলাদেশের 3 দিক থেকে ভারতের সীমা ঘেরাও করা। অর্থাৎ এই দিকেও যদি আমরা খেয়াল করি, ভারত সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশের তাদের নিয়ন্ত্রণে নেওয়ার। এবং রাজনৈতিক দল নিয়ে যদি কথা বলি, আমরা বিগত 7 থেকে 8 মাসে বা 9 মাসে বাংলাদেশে নতুন 26টি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে এবং 26টি রাজনৈতিক দল 26টা মতামত নিয়ে তারা মাঠে কাজ করে যাচ্ছে। আমরা যদি খেয়াল করি 24 পরবর্তী সময়ে, আমরা একটু আগেও যেটা বললাম যে যেই একাত্মতা ছিল, যেই ঐক্যটা ছিল, সেই ঐক্যটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্ষমতার লোভে অথবা কোনো আর্থিক প্রলোভনে পড়ে তারা বিভিন্নভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এবং তারা দেশের যেই নিরাপত্তা, দেশের যেই সার্বিক পরিস্থিতি, সেটা নিয়ন্ত্রণে আনার আগেই, সেটাকে কন্ট্রোলে আনার আগেই তারা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হচ্ছে, তারা একে অপরকে শত্রুভাবাপন্ন মনোভাব পোষণ করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি, বাংলাদেশের একটা বড় সমস্যা হলো বাংলাদেশে যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, যেই রাজনৈতিক দলগুলো ক্ষমতার দৌড়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আছে, আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদে দেখতে পাই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের এম্বাসির সাথে যোগাযোগ করছে, বিভিন্নভাবে তারা ক্ষমতার কাছে যাওয়ার চেষ্টা করছে। আর্থিকভাবে তারা হয়তো বা প্রলোভন পাচ্ছে, কেউ আর্থিকভাবে প্রলোভন পাচ্ছে, কেউ ক্ষমতার প্রলোভন পাচ্ছে, কেউ অন্য কিছুর প্রলোভন পাচ্ছে। ওই অন্য কিছুটা কি? অন্য কিছুটা নারী গঠিত। আমরা যদি দেখি এইখানে যে বড় বড় রাজনৈতিক দল বা বড় বড় রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা, বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতারা, তারা বিভিন্নভাবে জিম্মি, কেউ অর্থের কাছে জিম্মি, কেউ ক্ষমতার কাছে জিম্মি, কেউ অন্য কিছুর কাছে জিম্মি। আমরা যদি খেয়াল করি রাজনৈতিক দলগুলো আমাদের যেই সময়ে, এখনকার সময়ে এসে 24 পরবর্তী সময়ে এসে আমাদের যেখানে প্রয়োজন ছিল সবাই ঐক্যবদ্ধ হয়ে আগে দেশটাকে সাজাই, আগে জনগণকে একটা শান্তি শৃঙ্খল দেশ উপহার দেই, সবার ঐক্যমত্যের ভিত্তিতে, সবার একতার ভিত্তিতে, সবার মতামতের ভিত্তিতে, জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য, যারা দেশে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, যারা দেশে একটা শান্তি চায়, দেশের শৃঙ্খলা চায়, তারা ভালোভাবে বাঁচতে চায়, যারা সর্বোচ্চ নিরাপত্তা চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সর্বোচ্চ নিশ্চয়তা চায়, তাদের জন্য দেশটাকে সুন্দরভাবে সাজানো দরকার ছিল এই পর্যায়ে। কিন্তু আমরা কি করছি? ক্ষমতার লোভে, কেউ ক্ষমতার লোভে, কেউ অর্থের লোভে বিভিন্ন দিকে ছোটাছুটি করছি এবং দেশকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা যদি বড় দলগুলোর দিকে তাকাই, বিএনপির দিকে যদি আমরা তাকাই, তারা দিনরাত নির্বাচনের কথা বলছেন, শুধু তাদের একটাই উদ্দেশ্য, তারা ক্ষমতায় যাবেন। তাদের একটাই কথা, তাদের ক্ষমতা চাই। আমরা যদি খেয়াল করি, আমরা এনসিপির দিকে খেয়াল করি, এনসিপি তাদের দল গোছাচ্ছে এবং বিভিন্ন সময় নির্বাচন পিছানোর কথা বলছে। এই জায়গায় তারা দুটি দল মুখোমুখি অবস্থান করছে। আমরা যদি জামায়াতের দিকে তাকাই, জামায়াতও বিভিন্ন সময় নির্বাচনের কথা বলছে, কিন্তু তারা মোটামুটি একটা নিউট্রাল অবস্থায় আছে, তারাও নিজেদের দল গোছানোর চেষ্টা করছে। কিন্তু যারা দল গোছাচ্ছে, যারা ভবিষ্যতে নির্বাচন করবে চিন্তা করছে, যারা ভবিষ্যতে দেশ শাসন করবে চিন্তা করছে, তারা বর্তমান সময়ে কি করছে? তারা বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে, ছোট বড় যে কোনো ইস্যুতে তারা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আন্দোলন করছে, মারামারি করছে, কাটাকাটি করছে। এই বিষয়গুলো আমার মনে হয় বাদ দিয়ে এই মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে প্রত্যেকটা রাজনৈতিক দল, বাংলাদেশে বর্তমান সময়ে যতগুলো রাজনৈতিক দল এক্সিস্ট করে, সবগুলো রাজনৈতিক দল একসাথে বসে হাতে হাত রেখে দেশটাকে প্রথমে এমনভাবে স্টেবল করা উচিত, দেশটাকে এমনভাবে প্রস্তুত করা উচিত যেন কালকের দিনে একটা নির্বাচিত সরকার এসে সেই নির্বাচিত সরকার দেশের সার্বভৌমত্বের হুমকির মুখে পড়বে না, দেশের স্বাধীনতার হুমকির মুখে পড়বে না, দেশের অর্থনৈতিক দুরবস্থার হুমকির মুখে পড়বে না, দেশের শৃঙ্খলা ভঙ্গের হুমকির মুখে পড়বে না। এমন একটা দেশ সাজিয়ে তারপরে একটা নির্বাচন দেওয়া উচিত বলে আমি মনে করি। আমার আলোচনা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, একটা মন্তব্য করে যাবেন কেমন লাগলো, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।